আসসালামু আলাইকুম। আমি শাহনাজ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকগুলো আছে সেগুলো নিয়ে। রবীন্দ্রনাথ মূলত সাহিত্যের সকল ক্ষেত্রেই কিছু না কিছু অবদান রেখেছেন। বিশেষত তার উল্লেখযোগ্য কিছু উপন্যাস রয়েছে এবং নাটক রয়েছে এবং তার সবচেয়ে বেশি অবদান রয়েছে কাব্যগ্রন্থে। তো তাছাড়াও তার আরও বিভিন্ন ধরনের সঙ্গীত, শিক্ষাক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের গবেষণামূলক গ্রন্থ, শিশুদের জন্য লেখা কিছু সাহিত্য, সব কিছু মিলেই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সকল ক্ষেত্রেই প্রায় বিচরণ করেছিলেন বলা চলে। সেজন্যই তাকে বলা হয় সব্যসাচী লেখক, মানে সাহিত্যের সকল ক্ষেত্রেই তার পদচারণা রয়েছে। তো আপাতত আমরা এগুলো জানি। আমাদের এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য নাটকগুলো। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রয়েছে মোট 29টি, তার মধ্যে তার কাব্যনাট্য রয়েছে 19টি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট নাটক কতটি? 29টি। এবং তার কাব্যনাট্য কয়টি? 19টি। অর্থাৎ বাকি 10টি শুধু নাটক এবং কাব্যনাট্য হচ্ছে 19টি। তো প্রথমেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক ও সাংকেতিক নাটকগুলো সম্পর্কে আলোচনা করব। তো রূপক ও সাংকেতিক নাটকের মধ্যে আছে ডাকঘর, কালের যাত্রা, তাসের দেশ, প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রানী, রাজা, অচলায়তন, রক্তকরবী। আমি মূলত আমার বইয়ে যেভাবে দাগানো আছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বলার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট নাটক রয়েছে 29টি, তার মধ্যে কাব্যনাট্য 19টি এবং তার উল্লেখযোগ্য যে রূপক বা সাংকেতিক নাটকগুলো রয়েছে তার মধ্যে আছে প্রথমে ডাকঘর, কালের যাত্রা, তাসের দেশ। ডাকঘর, কালের যাত্রা, তাসের দেশ, প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রানী, রাজা, অচলায়তন, রক্তকরবী। আমি যেভাবে নিজে মুখস্থ করি ঠিক সেভাবেই ভিডিওটি করার চেষ্টা করেছি। আপনারা আশা করি এটা থেকে উপকৃত হবেন। আমি যেভাবে বলছি সেভাবেই আপনারা যদি একটু বিষয়গুলো দাগিয়ে বা নোট করে নেন। তো তাহলে প্রথম নাটকের নাম কি? ডাকঘর। প্রথম রূপক বা সাংকেতিক নাটকটি হচ্ছে ডাকঘর, সেটি আলোচনা করব এখন। এ নাটকের নায়কের নাম হচ্ছে অমল। এবং এখান থেকে আর তেমন কিছু পড়ার নেই। ডাকঘর নাটকের চরিত্রটা মনে রাখতে হবে। ডাকঘর নাটকের চরিত্রটি হচ্ছে অমল। এবং তারপরে আমরা মনে রাখবো কালের যাত্রা নাটকটির নাম। কালের যাত্রা কেন মনে রাখতে হবে? এই নাটকটি তিনি একজন বিখ্যাত গুরুত্বপূর্ণ সাহিত্যিক আছে বাংলা সাহিত্যে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন কালের যাত্রা। তাহলে প্রশ্ন আসে অনেক সময় পরীক্ষায় যে কালের যাত্রা নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন? তাহলে কালের যাত্রা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন। তারপরে আছে তাসের দেশ। তাসের দেশ, এখান থেকে আমরা মনে রাখবো শুধু যে তাসের দেশ তিনি কাকে উৎসর্গ করেছিলেন? তাসের দেশ উৎসর্গ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে। কাকে উৎসর্গ করেছিলেন? সুভাষচন্দ্র বসুকে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক ও সাংকেতিক নাটকের মধ্যে মোটের উপর আমরা যে তিনটা মনে রাখবো সেটা হচ্ছে ডাকঘর আছে, তাসের দেশ আছে, কালের যাত্রা আছে। ডাকঘরের চরিত্রটি মনে রাখতে হবে। ডাকঘরের চরিত্র হলো অমল এবং কালের যাত্রা তিনি উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এবং তাসের দেশ উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তাছাড়াও তার আরও কয়েকটি নাটকের নাম হলো প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রানী, রাজা, অচলায়তন, রক্তকরবী। প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রানী, রাজা, অচলায়তন, রক্তকরবী। প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রানী, রাজা, অচলায়তন, রক্তকরবী। তাহলে কি বললাম? প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রানী, রাজা, অচলায়তন, রক্তকরবী। প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রানী, রাজা, অচলায়তন, রক্তকরবী। তারপরে আমরা চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের যে নৃত্যনাট্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখন দেখব নৃত্যনাট্য মূলত বিষয়টা কি। নৃত্যনাট্য হলো গীতি নির্ভর নাট্যধর্মী নৃত্য। নৃত্যনাট্য মূলত হচ্ছে নৃত্য, কিন্তু এটা কেমন নৃত্য? নৃত্যটা হচ্ছে গীতি নির্ভর, বা যেটাকে আমরা গান বলি, গীতি নির্ভর নাট্যধর্মী নৃত্য। গীতি নির্ভর নাট্যধর্মী নৃত্য, গীতি নির্ভর নাট্যধর্মী নৃত্যকে বলা হয় নৃত্যনাট্য। বিভিন্ন কাহিনী অবলম্বনে নৃত্য নির্মিত হয়।
সেটাকে বলা হয় নৃত্যনাট্য। তাহলে নৃত্যনাট্য কি? মূলত নৃত্য, কিন্তু এটা কেমন নৃত্য? গীতি নির্ভর নাট্যধর্মী। তার নৃত্যনাট্যগুলোর মধ্যে আছে চিত্রাঙ্গদা, নটির পূজা, চণ্ডালিকা, এই তিনটিই আছে এখানে দেওয়া। তার মধ্যে হচ্ছে চিত্রাঙ্গদা। প্রথমে চিত্রাঙ্গদা কী নিয়ে লেখা? মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা ও অর্জুনের পৌরাণিক প্রণয় কাহিনী। এটা মূলত প্রণয় কাহিনী বা প্রেমমূলক, যে প্রেমের কাহিনী অবলম্বনে লেখা, সেটা হচ্ছে কি? মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা, মণিপুর রাজ্যের রাজকন্যা, মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা ও অর্জুনের পৌরাণিক প্রণয় কাহিনী। কার? চিত্রাঙ্গদা। সে ছিল মণিপুর রাজ্যের রাজকন্যা চিত্রাঙ্গদা ও অর্জুনের প্রণয় কাহিনী চিত্রাঙ্গদা। তারপরে আছে নটির পূজা। রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা ও কাহিনীর অন্তর্গত, আমরা এর আগে যখন কাব্যগ্রন্থ পড়েছিলাম এবং উপন্যাস পড়েছিলাম, তার মধ্যে আমরা কাব্যগ্রন্থ পেয়েছিলাম কথা ও কাহিনী। সেই কথা ও কাহিনীর অন্তর্গত যে পূজারিণী কবিতাটি ছিল, সেই পূজারিণী কবিতাটির আখ্যান অবলম্বনেই তিনি নটির পূজা নৃত্যনাট্যটি রচনা করেছিলেন। এ নাটকে প্রথম অভিনয়ের সাথে নাচ ও গানের প্রয়োগ ঘটে। এই নাটকে শুধু অভিনয়ই হয় না, এর সাথে নাচ ও গানেরও প্রয়োগ ঘটানো হয়। কোন নৃত্যনাট্যের মাধ্যমে? তাহলে প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নৃত্যনাট্যটির মাধ্যমে শুধু অভিনয় নয়, নাচ ও গানেরও প্রয়োগ ঘটিয়েছিলেন? সেটার উত্তর হবে নটির পূজা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্যের মধ্যে প্রথমে আছে চিত্রাঙ্গদা। এটা কাকে নিয়ে লেখা? এটা মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা ও অর্জুনের প্রেম কাহিনী নিয়ে লেখা। তারপরে আছে নটির পূজা। তারপরে শেষ আছে যেটা, সেটা হলো চণ্ডালিকা। চণ্ডালিকা হচ্ছে প্রকৃতি চরিত্র। চণ্ডালিকার চরিত্রের নাম কি? প্রকৃতি একজন চণ্ডালী কন্যা, সে একজন চণ্ডালের কন্যা ছিলেন প্রকৃতি। এই প্রকৃতিকে নিয়ে লেখা হচ্ছে চণ্ডালিকা নাটকটি। তো চণ্ডালী কন্যা, সে কীভাবে, এই চণ্ডালী কন্যা যে প্রকৃতি আছে, সে কীভাবে তার মায়ের সাহায্যে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রলোভিত করেছিল, সেই কাহিনী এর মূল বিষয়। আর তাছাড়া আছে শ্যামা নামেও তার একটি নৃত্যনাট্য আছে। তাহলে আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য দেখলাম চারটি। প্রথমটি হচ্ছে চিত্রাঙ্গদা, যেটা মণিপুর রাজ্যের রাজকন্যা চিত্রাঙ্গদা ও অর্জুনের প্রেম কাহিনী নিয়ে লেখা। তারপরে নটির পূজা, সেটি হচ্ছে এটা নটির পূজাটি হলো সেই নৃত্যনাট্য যেটার মাধ্যমে প্রথম নাটকের পাশাপাশি নাচ ও গানের প্রয়োগও ঘটিয়েছিলেন তিনি, নটির পূজা নৃত্যনাট্যের মাধ্যমে। তারপরে আছে তার নটির পূজা আছে, চিত্রাঙ্গদা গেল, নটির পূজা। তারপরে এখন পড়ব চণ্ডালিকা হচ্ছে চণ্ডাল একজন কন্যা ছিল প্রকৃতি কীভাবে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রেমে প্রলোভিত করেছিল, সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং তার আরেকটি নৃত্যনাট্যের নাম শ্যামা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক আমরা পেলাম হচ্ছে মোট 29টি, তার মধ্যে কাব্যনাট্য 19টি এবং তার রূপক ও সাংকেতিক নাটক আছে কয়েকটি। তার মধ্যে আছে প্রথমে ডাকঘর আছে, তাসের দেশ আছে, কালের যাত্রা আছে, তারপরে আছে রাজা রানী, রাজা, অচলায়তন, রক্তকরবী এবং প্রকৃতির প্রতিশোধ। এই সবগুলো তার হচ্ছে রূপক ও সাংকেতিক নাটক। এবং তার নৃত্যনাট্য হচ্ছে চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, নটির পূজা, শ্যামা। তো এই তো রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে রূপক ও সাংকেতিক নাটক এবং নৃত্যনাট্যগুলো আমরা দেখলাম। এখন দেখব আমরা কাব্যনাট্যগুলো কী কী। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্যের মধ্যে আছে প্রকৃতির প্রতিশোধ। তাহলে রূপক ও সাংকেতিক নাটকেও প্রকৃতির প্রতিশোধ থাকবে এবং কাব্যনাট্যেও প্রকৃতির প্রতিশোধ থাকবে। তাহলে প্রশ্ন যদি আসে যে কাব্যনাট্য প্রকৃতির প্রতিশোধ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের নাট্য? কাব্যনাট্য। প্রকৃতির প্রতিশোধ কী ধরনের নাট্য? কাব্যনাট্য। আবার যদি অপশনে থাকে রূপক ও সাংকেতিক নাটক, তাহলে রূপক ও সাংকেতিক নাটকও উত্তর দিতে হবে। তাহলে প্রকৃতির প্রতিশোধ কী ধরনের নাট্য? কাব্যনাট্য। মায়ার খেলা, বিদায়, অভিশাপ, নাট্য কবিতা এগুলো। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্য কবিতা বা কাব্যনাট্যগুলো কী কী? নাট্য কবিতা বা কাব্যনাট্যগুলো হলো প্রকৃতির প্রতিশোধ। কাব্যনাট্যগুলো কী কী? প্রকৃতির প্রতিশোধ, মায়ার খেলা, বিদায়, অভিশাপ। 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 তারপরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য, কাব্যনাট্য গেল, প্রকৃতির প্রতিশোধ, মায়ার খেলা, বিদায়, অভিশাপ, তিনটি। তাহলে হচ্ছে কাব্যনাট্য কী পেলাম? প্রকৃতির প্রতিশোধ, মায়ার খেলা, বিদায়, অভিশাপ। গীতিনাট্যগুলো কী কী? রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্যগুলো আছে বসন্ত, যেটা তিনি আমরা জানি এর আগে কাজী নজরুল ইসলাম পড়ার সময় পেয়েছিলাম যে কাজী নজরুল ইসলাম যখন কারাগারে
অনশনরত অবস্থায় ছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বসন্ত গীতিনাট্যটি উৎসর্গ করেন এবং এই বসন্ত গীতিনাট্যের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কবি বলে অভিহিত করেছিলেন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাট্যের মাধ্যমে কাজী নজরুল ইসলামকে কবি বলে সম্বোধন করেছেন, তাহলে উত্তর দিতে হবে কি বসন্ত গীতিনাট্য, কারণ বসন্ত গীতিনাট্যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। তাছাড়াও তার হচ্ছে আরেকটি গীতিনাট্য আছে, সেটার নাম হলো কাল মৃগয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য নাটক আছে কিছু, তার মধ্যে আছে শারদ উৎসব, প্রায়শ্চিত্ত, মুক্তধারা। শারদ উৎসব মানে শরৎ উৎসব আর কি, যেটাকে বলে শারদ উৎসব এবং প্রায়শ্চিত্ত মুক্তধারা। শারদ উৎসব প্রায়শ্চিত্ত মুক্তধারা। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য নাটকগুলো কী? শারদ উৎসব, প্রায়শ্চিত্ত, মুক্তধারা। তাহলে আমরা এখন সবগুলো একসাথে করে বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট নাটক রয়েছে কয়টি? 29টি। তার মধ্যে কাব্যনাট্য কতগুলো?